আমি বাসে করে তো চলে গেছি, যাবো কিন্তু এখানে সাড়ে দশটায় সাড়ে দশটায় বসে লাগতে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সবাই কি যুক্ত হয়েছেন? বাংলা ক্লাস 13, আমরা 13তে পড়বো কারক। কারক ও বিভক্তি। হুম, কারক ও বিভক্তি পড়বো আমরা আজকের ক্লাসে। শিট 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 শিট, কারক বিভক্তি এটা কোথায়? বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু বলবেন, একটু আওয়াজ দেবেন, শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, হুম, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা আসেন, আমাদের আজকের আলোচনা হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তি, আচ্ছা বিভক্তি কি? বিভক্তি বিভক্তি হচ্ছে, বিভক্তি কি? বিভক্তি হচ্ছে পদ গঠন করে, পদ পদ গঠন করে, পদ গঠন করে। বিভক্তি কি করে? পদ গঠন করে। বিভক্তির কাজ হলো পদ গঠন করা। এই বিভক্তি কত প্রকার? বিভক্তি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা লিখবেন নাম বিভক্তি, নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি, দুই নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি যুক্ত থাকে ক্রিয়াপদের সাথে, আর নাম বিভক্তি যুক্ত থাকে নাম পদের সাথে, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 আচ্ছা। টপিকের নাম কি দেওয়া আছে? আমি তো দেখি নাই। এটা তো ভালো হয়, সময় কম লাগবে। ধরো,
ও সরি, বাক্য প্রকরণ আজকে টপিক। দুঃখিত দুঃখিত দুঃখিত। আচ্ছা যাই হোক, আমরা বাক্য প্রকরণ করি। বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। আচ্ছা লক্ষ্য করেন, বাক্য প্রকরণ, বাক্য কি লেখেন, বাক্য হচ্ছে মনের ভাব, মনের ভাব সুচারুরূপে, মনের ভাব, আচ্ছা মনের ভাব না লিখি, আমরা লিখি সুচারুরূপে পদবিন্যাস। ধরু সুচারু, সুচারু, ধুরু, সুচারু রূপে পদবিন্যাসকে, সুশৃঙ্খল, সুশৃঙ্খল পদবিন্যাসকে, পদবিন্যাসকে বাক্য বলে, বাক্য বলে। আচ্ছা, মানুষ মনের ভাব প্রকাশ করতে যে মাধ্যমটা ব্যবহার করে সেটা ভাষা, আর এই ভাষার উপকরণ যদি বলি তাহলে সেটা হচ্ছে বাক্য। আচ্ছা লিখবেন, সুচারুরূপে পদবিন্যাসকে বাক্য বলে, সুচারুরূপে পদবিন্যাসকে বাক্য বলে, এটা একটু লিখবেন, সুচারুরূপে পদবিন্যাসকে বাক্য বলে। কথা বলছেন, সুচারুরূপে পদবিন্যাসকে বাক্য বলে। আচ্ছা, বাক্য শব্দের অর্থ যদি আমরা বলতে যাই, বাক্য কি, বাক্য অর্থ হলো, বাক্য অর্থ কথন বা কথা, কথন বা কথা, কথন বা কথা। আচ্ছা, এরপরে যদি বলি আমরা পরস্পর, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ, একাধিক অর্থবহ পদ, অর্থবহ পদ সুবিন্যস্ত আকারে, সুবিন্যস্ত আকারে যুক্ত হয়ে, যুক্ত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, প্রকাশ করলে, প্রকাশ করলে তাকে কি বলে, তাকে বাক্য বলে, তাকে বাক্য বলে। এটুকু একটু লিখবেন, হ্যাঁ নিচে এটুকু লিখবেন, তারপরে আমরা বাকি তথ্য লিখবো। হ্যাঁ একটু লেখা হলে বলবেন, হ্যাঁ। ওকে, এরপরে আসুন পরের কথাটা যদি আমরা লিখি, আমরা পরে কি লিখব, আমরা লিখব বাক্য ব্যাকরণের, ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়, বাক্য তত্ত্বে আলোচিত হয়, আলোচিত হয়, বাক্য ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। এরপরে যদি লিখি, লিখব বাক্য শব্দটি, বাক্য শব্দটি তৎসম কৃত প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ,
হেতুর শব্দ। দেখেন আপনাদেরকে পড়িয়েছি, দেখেন শব্দ শেষে কি আছে, জ আছে। জটাকে আলাদা করেন, জ আলাদা করলে কি হয়, ঘ্যান বা জ হয়। বাকি কি থাকে দেখেন, বাক। বাক হয় না, এই আকারটা গুণ বৃদ্ধির নিয়মে উঠে যাবে, তাহলে কি হবে, শুধু ব হবে, বক হবে না, ক থাকলে চ হয়। বচ যোগ ঘ্যান বা জ, এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, ঠিক আছে। এই জন্য বলছে এটি সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ। এরপর একটা শব্দ, আরেকটা তথ্য বলছে দেখেন, বাক্য শব্দটি তৎসম শব্দ, তবে ব্যাকরণিক ভাবে, ব্যাকরণিক ভাবে এটা কি পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। কি পদ, এটা বিশেষ্য পদ। ব্যাকরণিক ভাবে এটা বিশেষ্য পদ। তারপরে দেখেন বলছি, হ্যাঁ এই কটাই তথ্য থাক, এই কটাই তথ্য থাক, আপনারা এই কটাই তথ্য লিখেন। হ্যাঁ, লিখেছেন? আচ্ছা লিখেছেন। এরপরে আসেন, আপনি একটা বাক্য বললেন, আপনি বললেন কি, আপনি বললেন মানুষ ঘাস খায়। দেখেন তো, আপনি আপনার মনের ভাব প্রকাশ করলেন, আপনি মনের ভাব প্রকাশ করলে যে সেটা বাক্য হবে, ব্যাপারটা এরকম না। অর্থাৎ আপনার মনে যা চাইলো আপনি তাই বললেন, আপনার বিপরীত পাশের ব্যক্তিকে আপনি তাই বললেন, আর সেটা বাক্য হয়ে গেল, ব্যাপারটা এরকম না। অর্থাৎ বাক্য হতে গেলে কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়, কয়েকটা বৈশিষ্ট্যের দিকে তাকাতে হয়। এই বৈশিষ্ট্যগুলো যদি ঠিকঠাক থাকে তবেই সেটি সার্থক বাক্য হয়, নয়তো সেটা কখনোই সার্থক বাক্য হয় না। দেখেন, একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণের কথা যদি বলি, তাহলে একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণের কথা যদি বলি, বৈশিষ্ট্য বা গুণের কথা যদি বলি, তাহলে কয়টি বৈশিষ্ট্য বা গুণ, একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ কতটি, তিনটি। কয়টি, তিনটি। লক্ষ্য করবেন, এই তিনটি শব্দের বানান খুবই গুরুত্বপূর্ণ। কি কি? এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। দুই নম্বরটা কি, দুই নম্বর হচ্ছে আসক্তি, আসক্তি। তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে যোগ্যতা। লক্ষ্য করেন, এই আসক্তি বানানটার দিকে তাকান, এই আকাঙ্ক্ষা বানানটার দিকে তাকান। আকাঙ্ক্ষা ইয় ক্ষীয় যুক্ত অবস্থায়, অর্থাৎ এই বানানটা আপনি অনেকবার পরীক্ষায় পাবেন, এই আকাঙ্ক্ষা বানানটা। এই আসক্তি বানানটা আপনি অনেকবার পরীক্ষায় আসতে পাবেন। অর্থাৎ এই দুইটা বানান খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ কয়টি? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে, গুণ হচ্ছে তিনটা। লিখেছেন কিনা একটু বলবেন। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আচ্ছা, এবার দেখেন আকাঙ্ক্ষাটা কি। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে, আকাঙ্ক্ষা শব্দের অর্থ যদি বলি আমি, তাহলে ইচ্ছা, অভিলাষ, অভিলাষ, অভিপ্রায়। ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়। লক্ষ্য করেন, ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়। অর্থাৎ
এক পদ শোনার পরে, এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। আকাঙ্ক্ষা বলে। এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। এখন কথা হলো, দেখেন, বাক্যের মধ্যে যদি এই আকাঙ্ক্ষাটা যদি থাকে, আকাঙ্ক্ষা যদি বাক্যে থাকে, আকাঙ্ক্ষা যদি বাক্যে বর্তমান হয়, মানে থাকে, তাহলে বাক্য যোগ্যতা হারাবে। যোগ্যতা হারাবে অর্থাৎ আকাঙ্ক্ষা থাকা যাবে না। আকাঙ্ক্ষা বাক্যে থাকা যাবে না। কথা বলতেছেন? দেখেন, আকাঙ্ক্ষাটা বুঝবেন খুব ভালো করে। কেমনে? লক্ষ্য করেন, আমি একটা কথা বলছি, দেখেন, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, বুঝবেন। ছেলেটা মনে করেন সিনিয়র, হ্যাঁ, সিনিয়র কেউ, বা ডিপার্টমেন্টের সিনিয়র ভাই বা এরকম টাইপের কিছু হবে, বা দেখা যাচ্ছে একটা লেভেল আছে, বা একটা এজের একটা ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। কিন্তু মেয়েটা আসলে পাত্তা পায় না। কথা বুঝেছেন? সে বারবার তারা বোঝানোর চেষ্টা করে যে আমি আপনারে পছন্দ করি, বা সামথিং এমন কিছু। তো একদিন ঘটনা ঘটলো কি, ছেলেটা বলছে কি, তারে বলছে, মানে এবার একদিন হুট করে মেয়েটাকে সে যেচে বলছে, আমি তোমাকে, হ্যাঁ, এই আমি তোমাকে বলে থেমে গেছে। লক্ষ্য করেন তো, এই আমি তোমাকে বলে যখন থেমে গেল, তখন মেয়েটির ভিতরে কি একটা জানার ইচ্ছা, তারপরে কি আছে, বা একটা কি, ওটা কি বলবো আমি, একটা উত্তেজনা কাজ করবে কিনা? করবে। মানে এই জায়গাতে এসে থেমে গেল। এই থেমে যাওয়ার পরে, মানে তারপরে কি আছে এটা শোনার মতো কি একটা সিচুয়েশন ক্রিয়েট হবে কিনা? নিশ্চয় হবে। যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব আছে। অর্থাৎ আপনি বলেছেন, কিন্তু কি বলেছেন, তারপরে কি আছে, এইটুকু যখন জানার ইচ্ছা থেকে যাবে, সেটাই আকাঙ্ক্ষা। কিন্তু এবার দেখেন, লক্ষ্য করে, এবার আর এরকম হয় নাই। এবার সে বলছে কি, আমি তোমাকে, এই কথাটা বলে তারপরে বলছে, বলেন তারপরে কি, বলেন না তারপরে কি। বলছে কি, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি। এবার আপনি বলেন, মেয়েদের কি আর কোনো কিছু মানে জিজ্ঞাসা করার বা জানার ইচ্ছা থাকবে? হ্যাঁ, তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে না? তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। যদি তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে থাকে, তাহলে বাক্যটা সার্থক। বাক্যটা কি? বাক্যটা সার্থক। কথা কি বুঝেছেন আমার? কথা কি বুঝেছেন আমার? বলেন। তাহলে আমি আপনাদেরকে আসলে একটা বিষয় বলতে চাইলাম, না, বর্তমান দ্বারা আসলে আমি বুঝাতে চেয়েছি কি জানেন, যদি বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, বর্তমান হয় মানে কি, যদি থাকে আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে বাক্যটা সার্থক হবে না। অর্থাৎ আপনি যদি এই পর্যন্ত এসে থেমে যান, আমি তোমাকে বলে একজন ব্যক্তির আপনি সামনে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন আমি তোমাকে, এই কথা বলে আপনি থেমে গেছেন, তাহলে কি সে জিজ্ঞাসা করবে না আমি তোমাকে তারপরে কি, কি বলতে চাও? এটা জানার যে ইচ্ছা, এই ইচ্ছাটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এরপর যখন আপনি বললেন যে ছোট বোনের মতো দেখি, যখন এই কথাটা বলছেন, তখন কিন্তু তার আর কোনো কিছু শোনার ইচ্ছে নাই, আর কোনো কিছু জানারও ইচ্ছা নাই, মানে আর কোনো আকাঙ্ক্ষা নাই, মানে আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। মানে বাক্যটা সার্থক হয়েছে। কথা বুঝেছেন? এবার বুঝেছেন? আচ্ছা, এরপরে আসেন পরের যেটা বলছি কি, 2 নম্বর যেটা বলছে, দেখেন 2 নম্বরটা হচ্ছে আসক্তি। আসক্তিটা কি? আসক্তিটা হচ্ছে সুশৃঙ্খল ভাবে
সুশৃঙ্খল ভাবে ভাবে পদবিন্যাস, পদবিন্যাস অর্থাৎ পদগুলোকে আপনি সুশৃঙ্খল ভাবে বিন্যাস করবেন। এই বিন্যাসটা কেমন হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ঠিক আছে? কারণ আমরা জানি বাংলা বাক্যের শুরুতে কি থাকে? আমি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এই খাইটা হচ্ছে ভার্ব, শেষে আছে। ভাত হচ্ছে অবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই সিকোয়েন্সে বাংলা বাক্য থাকে। এবার দেখেন বলছে কি, ঘোরে পৃথিবীর চন্দ্র চারদিকে। দেখেন এই জায়গাতে বাক্যের পদগুলো আছে, কিন্তু ব্যাপারটা বাক্যটা সার্থক হয়নি। কেন সার্থক হয়নি জানেন? কারণ এই জায়গাতে যেগুলো আছে, যে পদগুলো আছে, এই পদগুলো ঠিকঠাক সাজানো নাই। এই পদগুলো ঠিকঠাক সাজানো নাই। এখানে পদগুলো ঠিকঠাক সাজানো নাই। তাহলে দেখেন তো, কাজটা করছে কি এই বাক্যের? চন্দ্র, চন্দ্র হচ্ছে সাবজেক্ট, তাহলে আপনি সাবজেক্টের শুরুতে নেন, তাহলে কি হবে? চন্দ্র কি করছে? চন্দ্র ঘোরে, চন্দ্র দেখেন ঘোরে, তাহলে এই যে ঘোরে, এই ঘোরেটা শেষে যাবে, ভার্বটা শেষে হয়। তাহলে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবীর চারদিকে, কার চারদিকে? পৃথিবীর চারদিকে, চারদিকে ঘোরে। তাহলে এই জায়গাতে দেখেন, এই যে পৃথিবীকে আশ্রয় করে সে ঘুরছে, মানে অবজেক্ট। অর্থাৎ বাক্যটাকে আমার সাজিয়ে লিখতে হবে, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, সরি অবজেক্ট, তারপরে ভার্ব, এই সিকোয়েন্সে আমাকে আগাতে হবে। তাহলে এইটা হচ্ছে বাক্যের কি? বাক্যের আসক্তি। কথা বুঝেছেন? এটা হচ্ছে বাক্যের আসক্তি গুণ। বাক্যের কি গুণ? আসক্তি গুণ। আচ্ছা, এরপরে আসেন, বুঝছেন, ধন্যবাদ। এরপরে যেটা আছে 3 নম্বরটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা কি দেখেন? যোগ্যতা হচ্ছে অর্থগত ও ভাবগত, অর্থগত ও ভাবগত মেলবন্ধন, মেলবন্ধন, মেলবন্ধন তা কেমন? যেমন আপনি বলছেন হাতি আকাশে ওড়ে, দেখেন হাতি আকাশে ওড়ে, যখন আপনি এই কথাটা বললেন, দেখেন এই কথাটা যখন আপনি বললেন, তখন আপনার আকাঙ্ক্ষাও নাই। যাকে আপনি বলছেন সে আপনাকে জিজ্ঞাসাও করবে না যে তারপরে কি, অর্থাৎ আপনি যেটা বলতে চান সেটা সে বুঝে গেছে যে হাতি আকাশে ওড়ে। তারপর দেখেন এই যে সাবজেক্ট, হ্যাঁ, এই যে ভার্ব, সিকোয়েন্সও ঠিক আছে, তাই তো নিচ্ছি। আচ্ছা, দেখেন তাহলে এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, ওকে, তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে। কিন্তু এই জায়গাতে এই হাতি কি আকাশে উঠতে পারে? কখনোই না। অর্থাৎ অর্থগত আর ভাবগত মিল নাই। তাহলে এখানে আমাকে কি বলতে হবে? পাখি আকাশে ওড়ে, পাখি, পাখি আকাশে ওড়ে। আমার কথা কি বুঝেছেন আপনারা? তাহলে এইটা হচ্ছে বাক্যের যোগ্যতা। এখন আরেকটা ব্যাপার হলো, বাক্য 6টি কারণে যোগ্যতা হারায়, 6টি কারণে যোগ্যতা হারায়। লিখবেন, বাক্য 6টি কারণে যোগ্যতা হারায়, 6টি কারণে যোগ্যতা হারায়। বাক্য 6টি কারণে যোগ্যতা হারায়, একটু লিখবেন।
লিখেছেন? 6টি কারণে বাক্য যোগ্যতা হারায়, এতটুকু লিখেছেন কি একটু বলবেন? তাহলে আমরা একটু সামনে আগাবো। দেখেন, 1 নম্বর দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা মানে কি? মানে হচ্ছে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। 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 দুর্বোধ্য শব্দ কি দেখেন? যে শব্দগুলো সহজে বোঝা যায় না। হ্যাঁ, দেখেন বলছি পানি, একটু প্রবলেম হচ্ছে কেন? লক্ষ্য করেন দুর্বোধ্য শব্দটা কি? যেটা হচ্ছে অপ্রচলিত শব্দ। অপ্রচলিত, অপ্রচলিত শব্দ। যেমন দেখেন একটা বাক্য বলছি, তোমার অপাঙ্গে নীর কেন? তোমার অপাঙ্গে নীর কেন? তোমার অপাঙ্গে নীর কেন? লক্ষ্য করেন এই বাক্যটার দিকে তাকান। অপাঙ্গ মানে কি আমরা অনেকে জানি না, তাহলে এটা অপ্রচলিত শব্দ। অপ্রচলিত শব্দ মানে সেটা দুর্বোধ্য শব্দ। তাহলে এই অপাঙ্গ মানে কি? অপাঙ্গ মানে হচ্ছে চোখের কোণা। চোখের, চোখের কি? চোখের কোণ, চোখের কোণ, চোখের কোণ বা কোণা, যাই হোক। নীর মানে কি? নীর মানে হচ্ছে জল। এখন যদি আমি এই কথা না বলে বলতাম তোমার চোখের কোণে জল কেন, তাহলে বাক্যটা সার্থক হতো। মানে আমি যাকে বোঝাতে চাই, দেখেন আপনি যাকে বোঝাতে চান সে যদি না বোঝে, তাহলে আপনার সেটা বৃথা হলো না? মনের ভাব সম্পূর্ণ হলো কি? না, হলো না। অর্থাৎ আপনি যেটা বলতে চান সেই শব্দটা যেন প্রচলিত শব্দ হয়, সবাই যেন সেটা বোঝে। আপনি অপ্রচলিত শব্দ যদি ব্যবহার করেন, সেটা সঠিক শব্দ কিন্তু অপ্রচলিত, সেটা কেউ বোঝে না, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে আমার যোগ্যতার অভাব হবে, সেটা হচ্ছে দুর্বোধ্য শব্দ। দেখেন আরেকটা আমি উদাহরণ বলছি, কি দেখেন বলছি যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ করেছো, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। লক্ষ্য করেন এই যে প্রপঞ্চ, প্রপঞ্চ শব্দের অর্থ কি? প্রপঞ্চ শব্দের অর্থ অনেকেই জানবে না, তাহলে এই হচ্ছে দুর্বোধ্য শব্দ। কি শব্দ? দুর্বোধ্য শব্দ। তাহলে এই প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে হচ্ছে ছলনা, ছলনা বা চিট, চিট করা, চিট। হ্যাঁ, চিট করা, ঠিক আছে, সেটা হচ্ছে কি? প্রপঞ্চ। আবার দেখেন, লক্ষ্য করেন এই যে নীর, এই নীর শব্দের অর্থ পানি, কিন্তু আমরা নীর বলতে এই শব্দটাকে জানি। এই যে নীর, নীর বলতে এটাকে আমরা জানি, যেটা বাসা, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য দুর্বোধ্য শব্দ। দেখেন আপন মানে নিজ, আপন মানে কি? নিজ। আর এই যে সরেয়া, সরেয়া প মূর্ধন্য, এই আপন মানে কি? এই আপন মানে হচ্ছে দোকান, এই আপন মানে দোকান। তাহলে এটা আমাদের জন্য কি? দুর্বোধ্য শব্দ। তারপর দেখেন পানি, পানি মানে কি? পানি মানে হচ্ছে জল, কিন্তু দেখেন যেটা মূর্ধন্য দিয়ে পানি, পানি, এটা আবার অর্থ কি? হাত। তাহলে এটা আমাদের জন্য দুর্বোধ্য শব্দ। তাহলে দুর্বোধ্য শব্দকে কি করতে হবে? দুর্বোধ্য শব্দকে আমাদের এড়িয়ে চলতে হবে, ব্যবহার করা যাবে না। হুম, আমার কথা কি বুঝেছেন আপনারা? বুঝলেন কিনা বলেন? বুঝছেন সবাই? বলেন। আচ্ছা, ওকে, এরপরে আসি পরে যেটা আছে 2 নম্বর হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা, রীতিসিদ্ধ অর্থবাচকতা। লক্ষ্য করেন রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? হ্যাঁ, রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? দেখেন আপনি যে অর্থে শব্দটা ব্যবহার করেন, দেখেন আপনাদেরকে শব্দ প্রকরণ পড়িয়েছি নিশ্চয়।
শব্দ প্রকরণে দেখেন একটা শব্দ আছে কি পাঞ্জাবি। এই পাঞ্জাবি শব্দটাকে যদি আমরা বিভাজন করি কি পাবো? পাবো পাঞ্জাব। পাঞ্জাব যোগ ই, অর্থাৎ পাঞ্জাবের অধিবাসী হচ্ছে পাঞ্জাবি। কিন্তু এখন যদি আপনি এই পাঞ্জাবি শব্দটা পাঞ্জাবের অধিবাসী অর্থে ব্যবহার করেন তাহলে ভুল হবে। কারণ পাঞ্জাবি বলতে আমরা কি বুঝি? পাঞ্জাবি বলতে আমরা পোশাক বুঝি। তাহলে এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা পোশাক অর্থে আপনাকে ব্যবহার করতে হবে। পোশাক এই অর্থে যদি আপনি ব্যবহার না করেন তাহলে সেটা ভুল হবে, অপপ্রয়োগ হবে। যদি পাঞ্জাবের অধিবাসী অর্থে ব্যবহার করেন তাহলে অপপ্রয়োগ হবে। দেখেন হস্তি, এই হস্তি শব্দটার দিকে তাকান, হস্ত যোগ ইন, অর্থাৎ এগুলো আপনাদের আচ্ছা আপনাদেরকে শব্দ প্রকরণ পড়িয়েছি, একটু বলবেন তো শব্দ প্রকরণ পড়িয়েছি কিনা বলেন, একটু শব্দ প্রকরণ পড়িয়েছি কিনা একটু বলেন, শব্দ প্রকরণ পড়িয়েছি কিনা একটু বলবেন। পড়িয়েছি না পড়াই নেই? শব্দ প্রকরণ পড়াই নেই, তৎসম শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ এগুলো পড়ানো হয় নাই? পড়ানোর তো কথা মনে হয়। আচ্ছা পড়াই নাই তাহলে, ওকে। দেখেন রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? আচ্ছা পড়াই নাই তাহলে, ওকে। রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি জানেন? বলছি দেখেন শিক্ষামন্ত্রী, একটা শব্দ লিখেছি দেখেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলতে আপনি কি বোঝেন? আপনি মন্ত্রীকে বোঝেন। শিক্ষামন্ত্রী বলতে কি বুঝেন? মন্ত্রী বুঝেন। অর্থাৎ এই মন্ত্রীটা হচ্ছে শিক্ষা বিষয়ক মন্ত্রী। তাহলে এখানে কি কি আছে? একটা আছে শিক্ষা আর একটা কি আছে? মন্ত্রী, দুইটা অংশ আছে। দেখেন এই শিক্ষার মন্ত্রী কি বুঝায়? মন্ত্রী মানে শিক্ষা বিষয়ক মন্ত্রীকেই বুঝায়। অর্থাৎ শিক্ষামন্ত্রী বলতে আমি এটাই বুঝি, এর বাহিরে আর কিছু আমি বুঝি না। ঠিক আছে, এবার দেখেন আমি একটা শব্দ লিখছি কি হস্তি। এই হস্তি শব্দের দিকে তাকান, এই হস্তি শব্দকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাবো? হস্তযোগ ইন। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করছি, প্রকৃতি প্রত্যয়। এবার আপনি দেখেন তো এই যে হস্ত, হস্ত মানে কি হাত, হাত আছে যার সে হচ্ছে হস্তি। কিন্তু আমরা কি হাত আছে যার তাকে হস্তি বলি? বলেন, হাত আছে যার তাকে কি আমরা হস্তি বলি? না, তাকে আমরা হস্তি বলি না। আমরা হস্তি বলতে কি বুঝি? আমরা হস্তি বলতে বুঝি পশু, পশু। আমরা পশুকে বুঝি, পশু হচ্ছে হস্তি। কথা কি বুঝেছেন? আমরা হাত যুক্ত প্রাণীকে বুঝি না। হ্যাঁ, দেখেন হস্তি বলতে আমরা হাত বুঝি না, সহজ কথা। হস্তি বলতে আমরা হাত বুঝি না, আমরা পশু বুঝি। এই হস্ত মানে হাত বুঝি না। কথা বুঝেছেন? দেখেন আরেকটা বিষয় লক্ষ্য করেন, হচ্ছে তৈল। এই তৈল সমান কি হয়? তৈল শব্দটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে পাবেন কি তিল যোগ স্ন বা অ। এখন বলেন তো তৈল বলতে কি আপনি তিল বোঝেন? তিল বোঝেন? তিল বোঝেন? বলেন তো তিল বোঝেন কিনা? তিল বোঝেন কিনা বলেন তো? না, আপনি তিল বোঝেন না, এটা বোঝেন না। আপনি তৈল বলতে কি বোঝেন? আপনি তেলকে বোঝেন, তেল, তেল। তাহলে আমরা বুঝি তেল, আর ব্যাকরণ বলে কি তৈলের মধ্যে তিল আছে, অর্থাৎ তিল, তিল। তাহলে আমরা এই যে দেখেন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। এই ব্যবহারিক অর্থটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। অর্থাৎ আমরা যেটা বুঝি সেই অর্থে আপনাকে প্রয়োগ করতে হবে। আমি সহজভাবে বলছি, দেখেন আপনাদের বইতে বা ইয়েতে আপনারা পাবেন বাধিত। বাধিত, তাহলে বাধিত শব্দটা বলতে আমরা কি বুঝি? বাধিত শব্দ বলতে আমরা বুঝি কি এরকম, দেখেন বাধিত, বাধিত শব্দ বলতে আমরা কি বুঝি? মানে আমার এই আবেদন, আমরা বলি না যে আমাকে 3 দিনের ছুটি দানে বাধিত করবেন, মানে আমাকে 3 দিনের ছুটি দেবেন, 3 দিনের ছুটি দেবেন, আমরা বলি না? তাহলে আমরা দেখেন বলি 3 দিনের ছুটি দেবেন, দিয়ে বাধিত করবেন। এই বাধিত মানে কি? বাধিত মানে আমরা বুঝি এটা গ্রহণ করেন, মানে অনুগৃহীত, অনুগৃহীত। তাহলে আমরা বুঝি অনুগৃহীত। আর ব্যাকরণ বুঝায় কি জানেন? ব্যাকরণ বলে কি বাধিত সমান কি বাধা যোগ ইত, অর্থাৎ বাধিততে কি থাকবে? এই বাধিত শব্দটা হবে বাধা, বাধা। বাধিত শব্দে বাধা থাকবে। এখন বলেন তো আমরা কি বলি যে আমাদেরকে বাধা দেবেন, ছুটিদানে বাধা দেবেন? আমরা কি এটা বলি? আমরা এটা বলি না।
আমরা বাধিত শব্দটা ব্যবহার করি কি গ্রহণ করা অর্থে, আর ব্যাকরণ বলছে কি শব্দটাকে বিশ্লেষণ করলে বাধা পাওয়া যায়, অর্থাৎ বাধিত শব্দটা হচ্ছে বাধা দেওয়া। তাহলে বাধা দেওয়া আমরা বুঝাই না। বা দেখেন আপনারা একজন শব্দ লিখেছেন একটা গবেষণা, তাহলে এই যে গবেষণাতে দেখেন কি আছে, সন্ধি বিচ্ছেদ করলে গো যোগ এসোনা হয়। গো মানে গরু, আর এসোনা মানে খোঁজা। এসোনা মানে কি খোঁজা, মানে গরু খোঁজা। এখন আপনি বলেন তো এই গবেষণা মানে কি আপনি গরু খোঁজা বলেন? গবেষণা বলতে কি আপনি গরু খোঁজাকে বলেন? না, আপনি গরু খোঁজাকে বলেন না। তাহলে দেখেন আপনি যেহেতু গরু খোঁজাকে বলছেন না, সুতরাং এটাই হচ্ছে কি রীতিসিদ্ধ অর্থবাচকতা। এটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমার কথা কি বুঝেছেন আপনারা? বলেন বুঝছেন কিনা, একটু আমাকে বলবেন বুঝেছেন কিনা। একটু বলবেন বুঝলেন কিনা। মানে গবেষণার শব্দটা আমরা গরু খোঁজা অর্থে ব্যবহার করতে পারবো না, মানুষ যেটা বোঝে সেই অর্থে আমাকে ব্যবহার করতে হবে। এই বাধিত শব্দটি বাধা অর্থে ব্যবহার করতে পারবো না, মানুষ যা বোঝে সেই অর্থে ব্যবহার করবো। সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। বুঝেছেন? ওকে, এরপরে আসেন লক্ষ্য করেন 3 নম্বর যে কারণের যোগ্যতা হয় সেটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। উপমা কি? উপমা হচ্ছে অলংকার। অলংকার অলংকার প্রয়োগে যখন ভুল হবে তখন সেটা হচ্ছে কি বাক্যতার যোগ্যতা হারাবে। যেমন বলছে কি আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ বপন করা হলো। বপন করা হলো। দেখেন তো এই যে হৃদয় মন্দির, মন্দির মানে কি? মন্দির মানে ঘর। ঘরে কি মানে বীজ বপন করা যায় না? ঘরে বীজ বপন করা যায় না। বীজ বপন করতে হয় কোথায়? খেতে। খেতে অর্থাৎ আমাকে বলতে হতে এই জায়গায় আমার হৃদয় খেতে আশার বীজ বপন করা হইল। তাহলে এইটাই হচ্ছে কি না না না, ব্যাকরণ দ্বারা যা বোঝায় সেটা হচ্ছে রীতিসিদ্ধ না। রীতিসিদ্ধ না অর্থাৎ আপনি যে অর্থে ব্যবহার করছেন শব্দটাকে, আপনি যে অর্থে ব্যবহার করছেন সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। মানে আপনি যে রীতিতে ব্যবহার করছেন, আপনি যে অর্থে ব্যবহার করছেন সেই অর্থটাই আপনি প্রাধান্য দেবেন। ব্যাকরণ মানে আপনি সন্ধি বিচ্ছেদ করে সেই শব্দটাতে যে শব্দ পাচ্ছেন সেই শব্দের অর্থ হবে, ব্যাপারটা এরকম না। মূল শব্দের অনুগামী হবে না। আপনি যে অর্থে ব্যবহার করবেন ওই অর্থে আপনাকে প্রয়োগ করতে হবে। কথা বুঝেছেন? ওই অর্থে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এইটা আর কি। ওকে, এরপরে আসলে লক্ষ্য করেন বলছে কি শোক সাগরে উড়ে বেড়াই। শোক সাগরে কি উড়ে বেড়ানো যায়? শোক সাগরে কি উড়ে বেড়ানো যায়? উড়ে বেড়ানো যায় না। তাহলে শোকের সাগরে কি হওয়া যায়? নিমজ্জিত হওয়া যায়। তাহলে শোক সাগরে কখনো উড়ে বেড়ানো যায় না। হ্যাঁ, প্রচলিতটাই হবে। শোক সাগরে উড়ে বেড়ানো যায় না। তাহলে শোক সাগরেটা কি হবে? শোক সাগরটা হবে আমার মানে উপমার ভুল প্রয়োগ। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু বলবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উপমার ভুল প্রয়োগ। 4 নম্বরটা দেখেন। 4 নম্বরে বলছে কি বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা হচ্ছে একটা ভাষার ঐতিহ্যময় সম্ভার। এই সম্ভারের আপনি কোনো শব্দ চেঞ্জ করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না চোরে চোরে খালাতো ভাই। চোরে চোরে খালাতো ভাই এই কথা আপনি বলতে পারবেন না। খালাতো ভাই এই কথা আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে কি মাস তুতো ভাই।
মানে যে শব্দটা আছে সেই শব্দটাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি বলতে পারবেন না শব্দটা হচ্ছে অরণ্য রোদন, এই অরণ্য রোদন শব্দটা আপনি কিন্তু চেঞ্জ করে দিয়ে বলতে পারবেন না বনে কন্দন। বনে কন্দন এই কথাটা আপনি ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বাগধারায় যে শব্দটা থাকবে সেই শব্দের কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন করেন তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে, বাক্য তার যোগ্যতা হারাবে। কথা কি আমার বুঝতে পেরেছেন আপনারা? ওকে, এরপর আসে তাহলে বাগধারার শব্দ চেঞ্জ করা যাবে না। 5 নম্বর যেটা আছে সেটা দেখেন বাহুল্য দোষ। বাহুল্য দোষটা কি? প্রয়োজনের বেশি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করাটা হচ্ছে বাহুল্য দোষ। প্রয়োজনের চাইতে বেশি শব্দ ব্যবহার করছেন, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার যেটা করছেন সেটা হচ্ছে বাহুল্য দোষ। যেমন কি কি দেখেন, বলছি সকল আলেমগণ, সকল আলেমগণ। এখন একটু লক্ষ্য করেন, এই যে আলেম, এই আলেমটা হচ্ছে কি নাউন মানে বিশেষ্য, আলেমটা হচ্ছে কি নাউন তথা বিশেষ্য। তাহলে দেখেন একটা নাউনের কখনো দুইটা বহুবচন হবে না, হবে না। হয় আপনাকে বলতে হবে সকল আলেম, নয়তো বলতে হবে আলেমগণ। সব ছেলেরা হবে না, হবে সব ছেলে অথবা ছেলেরা। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি বাহুল্য দোষটা কি? বাহুল্য দোষ হচ্ছে প্রয়োজনের বেশি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা, হোক সেটা বহুবচন হোক সেটা প্রত্যয়। ঠিক আছে? আপনি দেখেন শব্দটা আপনাকে লিখতে হবে সুজনতা অথবা আপনাকে লিখতে হবে সৌজন্য, সৌজন্য লিখতে হবে। কিন্তু আপনি যদি লিখেন সৌজন্যতা তাহলে এটা হচ্ছে আপনার জন্য বাহুল্য দোষ, ভুল, প্রত্যয়জনিত ভুল। বা আপনি যদি এইরকম লিখেন সুজন্যতা তাহলে এটাও ভুল। এগুলো হচ্ছে প্রত্যয়জনিত ভুল। আপনি একটা প্রত্যয় ডাবল, মানে এক জাতীয় প্রত্যয় আপনি ডাবল ব্যবহার করেছেন। মানে এগুলো হচ্ছে প্রয়োজনের বেশি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা, আর এগুলো হচ্ছে বাহুল্য দোষ। এই বাহুল্য দোষটা আমরা ম্যাক্সিমাম দেখি কি বচন ভেদে, আমরা বাহুল্য দোষটা দেখি বচন ভেদে, বচন ভেদে। অর্থাৎ একই শব্দের সাথে আপনি দুইটা বহুবচন কখনোই যুক্ত করতে পারবেন না। যদি যুক্ত করেন তাহলে সেটা হবে কি? সেটা হবে বাক্যের ত্রুটি, যোগ্যতা হারাবে, সেটা হবে বাক্যের বাহুল্য দোষ। অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা মানে সেটা কি? বাহুল্য দোষ। কথা কি বুঝছেন বলেন? বুঝলেন কিনা বলেন? লিখেছেন? ওকে, এরপরে আসেন পরে 6 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ, গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষটা কি দেখেন, সাধু চলিত মিশ্রণ, সাধু চলিত মিশ্রণ। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে দেশি আর তৎসম শব্দের মিশ্রণ। এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে গুরু চণ্ডালীর দোষ, এই দুটো হচ্ছে গুরু চণ্ডালীর দোষ। কথা বুঝেছেন? এই দুটো হচ্ছে গুরু চণ্ডালীর দোষ। তাহলে দেখেন সাধু চলিত মিশ্রণটা কি? দেখেন সাধু চলিতের মিশ্রণ বলছি, তারা চলিয়া গেল, চলিয়া গেল। দেখেন এই যে গেল, তারা, তারা হচ্ছে চলিত, চলিয়া, চলিটা হচ্ছে কি সাধু, গেল এটা হচ্ছে কি চলিত। তাহলে দেখেন এই যে লক্ষ্য করেন, এই যে চলিত সাধু চলিত, অর্থাৎ একটা বাক্যে দেখেন কোনটা সাধু কোনটা চলিত। হয় আপনাকে সবগুলো সাধু করতে হবে, নয়তো আপনাকে সবগুলো চলিত করতে হবে। যদি আপনি সবগুলো সাধু করবেন মানে করেন তাহলে করেন, যদি চলিত করেন করেন, কিন্তু দুইটাই কখনো হবে না। দুইটা একসাথে করবেন তাহলে সেটা হবে কি? গুরু চণ্ডালীর দোষ। এই দোষটা দেখেন কোথায় কোথায় দেখা যায়? এই দোষটা দেখা যায় আপনার সর্বনাম পদে, সর্বনাম আর হচ্ছে ক্রিয়া পদে, এটা বেশি দেখা যায়, সর্বনাম আর ক্রিয়া।
এই দুইটা জায়গাকে আপনাদেরকে সচেতন হতে হবে। সাধু চলিতের দূষণ। দেখেন কমেন্ট করবেন, একটু স্পষ্ট ভাবে কমেন্ট করেন। হ্যাঁ, দুইটা বহুবচন থাকলে বাহুল্য দোষ হবে। হ্যাঁ, দুইটা বহুবচন থাকলে বাহুল্য দোষ হবে, বাহুল্য দোষ। যে কোনো একটা বহুবচন থাকতে হবে। হয় আপনাকে লিখতে হবে, দেখেন কি লিখতে হবে, দেখেন হয় লিখতে হবে সকল আলেম লিখতে হবে, নয়তো আপনাকে লিখতে হবে আলেমগণ। দুইটার একটা লিখবেন, হয় এটা লিখবেন নয়তো এটা লিখবেন। যদি আপনি দুইটাই লিখেন, মানে এই যে এইভাবে যদি লিখেন, তাহলে সেটা হবে বাহুল্য দোষ, এটা হবে বাহুল্য দোষ। কথা বুঝেছেন? আচ্ছা, এখন আসেন, তাহলে এটা হবে কি, এটা হবে গুরু চণ্ডালীর দোষ। হয় আপনাকে বলতে হবে কি, তারা চলে গেল, চলে গেল, ওকে। নয়তো আপনাকে লিখতে হবে কি, তাহারা চলিয়া গেল না। এটা গেল হয় না, চলিয়া যাইল নাকি, এরকম কিছু হবে, বা চলিয়া গিয়াছে হবে। গিয়াছে। তাহলে দেখেন, হয় আপনাকে এটা বলতে হবে, নয়তো আপনাকে এটা বলতে হবে। দুইটার একটা আপনাকে লিখতে হবে। তাহলে সেটা হবে কি, সেটা হবে আপনার শুদ্ধ বা সঠিক হবে, নয়তো ভুল হবে। এবার আসলে দেখেন, লক্ষ্য করেন, যদি আপনি গুরু চণ্ডালীর দোষ যুক্ত শব্দ পান, মানে এই যে দেশি শব্দের আর মানে তৎসম শব্দের মিশ্রণ পান, যেমন শব্দটা হচ্ছে এরকম, সব দাহ, সব দাহ ঠিক, মরা পোড়া এটাও ঠিক। দেখেন, একটু লক্ষ্য করবেন, সব মানে কি, সব মানে হচ্ছে মরা, দাহ মানে কি, দাহ মানে হচ্ছে পোড়া, দাহ মানে পোড়া। তাহলে সব মানে হচ্ছে মরা, দাহ মানে পোড়া, এটা তৎসম, আর এইটা হচ্ছে বাংলা বা দেশি শব্দ, বাংলা বা দেশি শব্দ। আচ্ছা, এখন যদি আপনি মরা আর দাহ করেন, এখান থেকে বাংলা নেন, দেশি নেন, এখান থেকে তৎসম নেন, অর্থাৎ যদি এরকম করেন মরা দাহ, তাহলে এটা ভুল হবে। যদি আপনি এখান থেকে সব নিচ্ছেন আর এখান থেকে পোড়া নিচ্ছেন, সব পোড়া, তাহলে এটা কি হবে, এটা ভুল হবে। অর্থাৎ এই ভুলগুলো হলে সেটা গুরু চণ্ডালীর দোষ হয়, অর্থাৎ এই কাজটা করা যাবে না। আমার কথা কি বুঝলেন কিনা একটু বলবেন, বুঝলেন কিনা একটু বলবেন। বুঝছেন সবাই? ধন্যবাদ। এরপরে আসেন, লক্ষ্য করেন, এবারে লক্ষ্য করেন, বলছে একটা সার্থক বাক্যের অংশ, সার্থক বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য আর বিধেয়। আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে। মনে রাখবেন, এই যে সাবজেক্ট অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর এই জায়গাতে অবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত যে অংশটুকু আছে এটাকে বলা হয় বিধেয়। এটা হচ্ছে উদ্দেশ্য, আর এতটুকু অংশকে কি বলা হয়, এতটুকু অংশকে বলা হয় বিধেয়। না না, বাংলা শব্দ তৎসম শব্দ পড়তে হবে না। আপনার গুরু চণ্ডালীর দোষ থেকে যদি প্রশ্ন আসে, এটাই আসে, সব পোড়া, মরা দাহ,
এই শব্দগুলোই দেয়। হ্যাঁ, কিন্তু শব্দটা কি? শব্দটা হচ্ছে শবদাহ, এটা ঠিক, এবং কি মরা পোড়া, এটা ঠিক, এই দুটা ঠিক, ঠিক আছে, এই দুটা ঠিক। হ্যাঁ, এই দুটা ঠিক দেখাবেন। আর এরকম থাকলে সেগুলো কি? সেগুলো ভুল। এই শব্দই দেওয়া থাকে, এর বাইরে কিছু দেওয়া থাকে না। আচ্ছা, সর্বনাম ও ক্রিয়ার উদাহরণ দেন। আচ্ছা, একটু আগেই তো দিলাম। দেখেন, এই যে তাহারা বলিয়া ছিল, বলিয়া ছিল, তাহারা বলিয়া ছিল। দেখেন, এইটা হচ্ছে সাধু, সাধুরূপ হচ্ছে তাহারা, বলিয়া ছিল এটাও সাধুরূপ। এবার দেখেন চলিত রূপ কি হবে? তাহারা সাধুতে বড় হয়, সাধুতে বড় হয়ে যায়, আর চলিত সেটা ছোট হয়, ছোট। দেখেন, এই তাহারা থেকে আমরা বলছি কি তারা, তারা কি করছে? বলেছিল, বলেছিল। তাহারা মানে তারা বলেছিল। এটাও চলিত, এটাও চলিত। হয় আপনাকে দুইটাই চলিত করতে হবে, হয় আপনাকে দুইটাই চলিত করতে হবে, নয়তো দুইটাই সাধু করতে হবে। এইটা সাধু ভাষার সর্বনাম, এটা সাধু ভাষার ক্রিয়াপদ। এটা চলিত ভাষার সর্বনাম, এটা চলিত ভাষার ক্রিয়াপদ। বুঝেছেন কিনা বলেন? মাহমুদা রহমান, বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন? ওকে, সাধুতা দীর্ঘরূপ হয়, হ্যাঁ দীর্ঘরূপ হয়। আচ্ছা, এবার দেখেন বলছে একটা সার্থক বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য অংশ, একটা বিধেয় অংশ। দেখেন, বলছি ডাকাতেরা, ডাকাতেরা গৃহটি লুণ্ঠন করলো, লুণ্ঠন করলো। দেখেন, ডাকাতেরা, এটা হচ্ছে সাবজেক্ট, গৃহটি অবজেক্ট, লুণ্ঠন করলো ভার। এই যে এতটুকু যে অংশটুকু আছে, এটাকে বলা হয় উদ্দেশ্য। এটাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। আর এই যে অবজেক্ট আর ভার সমান যে অংশটুকু আছে, এটাকে বলা হয় বিধেয় অংশ, বিধেয় অংশ। দেখেন, মনে রাখবেন, সাবজেক্ট উদ্দেশ্য হবে, অবজেক্ট প্লাস ভার্বটা কি হবে? বিধেয় হবে, বিধেয়ী। এখন কথা হলো, অবজেক্ট প্লাস ভার্ব নেই, শুধু ভার্ব আছে, সেটাই বিধেয়ী। শুধু অবজেক্ট আছে, সেটাই বিধেয়ী। অর্থাৎ অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট বা সাব অবজেক্ট বা ভার্ব, অবজেক্ট বা ভার্ব যে কোনো একটা থাকলেও সেটাই বিধেয় হবে। হ্যাঁ, বা দুইটা থাকলে দুইটাই বিধেয় হবে। কথা বুঝেছেন? তাহলে একটা সার্থক বাক্যের অংশ কয়টা? একটা সার্থক বাক্যের অংশ হচ্ছে দুইটা, উদ্দেশ্য আর বিধেয়। এরপরে আসলে লক্ষ্য করেন, পরের যে অংশটুকু বলছি, আপনাদের মনে হয় লিখা হয়নি, একটু লিখবেন দ্রুত। অল্প প্রাণ মহাপ্রাণ, ঘোষ অঘোষ চেনার উপায়,
ওকে, ধন্যবাদ। এবার আসেন বাক্যের প্রকারভেদ। প্রকারভেদ, বাক্যের প্রকারভেদ। বাক্যকে দুইটি দিক থেকে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনগত, আরেকটা হচ্ছে অর্থগত। অর্থগত, গঠনগত হচ্ছে 3 প্রকার, অর্থগত হচ্ছে 7 প্রকার। মনে রাখবেন, গঠনগত 3 প্রকার, অর্থগতটা হচ্ছে 7 প্রকার। 7 প্রকার কি কি দেখেন, একটা হচ্ছে বিবৃতিমূলক, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা নির্দেশাত্মক, নির্দেশাত্মক। 2 নম্বরে হচ্ছে কি প্রশ্নসূচক, প্রশ্নসূচক। 3 নম্বরটা হচ্ছে কি ব্রেসেন্স, এত দুর্বল। আচ্ছা আপনারা, ওকে, তার প্রশ্নসূচক। তারপরে দেখেন 3 নম্বরটা হচ্ছে ইচ্ছাসূচক। আচ্ছা ইচ্ছাসূচক না লিখে আমরা লিখি অনুজ্ঞা, অনুজ্ঞা বাক্য, অনুজ্ঞা বাক্য। 4 নম্বরে লিখলাম কি ইচ্ছাসূচক, ইচ্ছাসূচক। 5 নম্বরে লিখলাম ইচ্ছাসূচক বা প্রার্থনা সূচক, এটা প্রার্থনা সূচক, প্রার্থনা সূচক। তারপরে লিখলাম কি 5 নম্বরে লিখলাম বিস্ময় সূচক, বিস্ময় সূচক বাক্য। 6 নম্বরে লিখছি, এসে দেখেন 6 নম্বরে কি লিখছি, সংশয় সূচক, সংশয় সূচক বা সন্দেহ দতক, সন্দেহ দতক, সন্দেহ দতক। আর 7 নম্বরে লিখছি কি, 7 নম্বরে লিখছি আরেকটা বাক্য আছে সন্দেহ দতক বা সংশয় সূচক বা সন্দেহ দতক। আরেকটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য, কার্যকারণাত্মক বাক্য। এই 7 প্রকারটা একটু লিখবেন, হ্যাঁ 7 প্রকারটা একটু দ্রুত লিখবেন, 7 প্রকারটা একটু দ্রুত লিখবেন, হ্যাঁ। হুম, না 5 প্রকার না, এটা 7 প্রকার হবে, হ্যাঁ 7 প্রকার হবে। 7 প্রকারটাই জেনে নেন। কথা বুঝেছেন? 7 প্রকারটাই জেনে নেন। আচ্ছা এরপরে আসেন, লক্ষ্য করেন 1 নম্বর যেটা আছে বর্ণনামূলক, যেটাকে আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেন। এই বর্ণনামূলকটা আবার হচ্ছে 2 প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক বা অস্তিবাচক বলা হয়, অস্তিবাচক। আর একটা হচ্ছে না বোধক বা নেতিবাচক, নেতিবাচক। কথা বুঝেছেন? কেমন? ছয় নম্বরের লাস্টের অংশটুকু এটা বলছে সন্দেহ দোতক, এটা দন্ত সন্দেহ দোতক, এটা তক তক, সন্দেহ দোতক, সন্দেহ দোতক বলেছি, হ্যাঁ সন্দেহ দোতক। আচ্ছা এবার একটু দেখেন, লক্ষ্য করেন পরে যে বাক্যটা, মানে পরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে বর্ণনামূলক বাক্য হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হা বোধক মানে অস্তিবাচক। লক্ষ্য করবেন বাক্যের মধ্যে যদি না, নেই, নি এই টাইপ বর্ণ যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে নেতিবাচক বাক্য, নেতিবাচক, নেতিবাচক বাক্য। দেখেন বলছে কি আজকে আমার, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই। তাহলে এই বাক্যে নেইটা হচ্ছে কি, নেইটা হচ্ছে ভার্ব, সরি নেইটা ভার্ব বলছি না, হ্যাঁ নেইটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ ক্রিয়া, অর্থাৎ না বোধক, না বোধক। না শব্দটা থাকলে সেটা না বোধক হয়, না বোধক হয়, না বোধক হয়। যেহেতু না বোধক হচ্ছে, লক্ষ্য করেন
যেহেতু না বোধক হচ্ছে যেহেতু না বোধক হচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি না বোধক বা নেতিবাচক বাক্য। এখন কথা হলো, আপনাকে না বোধক থেকে হা বোধক বাক্যে রূপান্তর করতে দিবে। অর্থাৎ এই নেইটাকে আপনি তুলে দিবেন, নেইটাকে আপনি তুলে দিবেন, তুলে দিয়ে এটাতে কি করবেন, পজিটিভ বাক্য বানাবেন। এখন পজিটিভ বাক্য যখন বানাবেন, তখন এই বাক্যে যা বলছে ওই বাক্যে তাই থাকতে হবে, চেঞ্জ হওয়া যাবে না। যেমন বলছে কি, আজকে আমার মন ভালো নেই, তার মানে কি আজকে আমার মন খারাপ, আজকে আমার মন খারাপ। তাহলে এই যে দেখেন মন খারাপ, তাহলে এই বাক্যটা হচ্ছে কি হা বোধক বা অস্তিবাচক। কথা বুঝেছেন? জাস্ট হচ্ছে বিপরীত শব্দটা বসাতে হবে। হ্যাঁ, বিপরীত শব্দটা বসাতে হবে। আমার কাছে বেশি টাকা নেই, এটা না বোধক। হ্যাঁ, তাহলে এর হা বোধকটা কি হবে, আমার কাছে কম টাকা আছে। বেশি টাকা নাই মানে কি কম টাকা আছে, তাহলে এটা হবে কি, এটা হবে তখন হা বোধক বাক্য। হা বোধক বাক্যে কখনো না, নেই, নি এই ওয়ার্ড গুলো থাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন বলেন? আচ্ছা, এরপরে আসেন 2 নম্বরে কি বলছি, প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যটা কি, এটা হবে জিজ্ঞাসা। জিজ্ঞাসা বলছেন কি, এই তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি। তাহলে দেখেন এই যে জিজ্ঞাসা করা হচ্ছে কি, তাহলে এইগুলো হচ্ছে কি প্রশ্নসূচক বাক্য। এখন আপনার একটা কাজ করতে হয়, যেমন বিবৃতিমূলক বাক্যকে বিবৃতিমূলক বাক্য, এই বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হয়, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হয়। তখন কিভাবে করবেন, দেখেন একটা বাক্য আমি লিখেছি আমি যাব, আমি যাব, আরেকটা বাক্য লিখেছি কি আমি যাব না, আমি যাব না। দেখেন এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, একটা হচ্ছে পজিটিভ বাক্য আর একটা নেগেটিভ বাক্য। আপনি যখন এই প্রশ্নবোধকে নিয়ে আসবেন, তখন কি করবেন জানেন, একটা কয় দৃষ্টিকারে কি নেবেন, কয় দীর্ঘী না, কয় রস্বইকারে কি নেবেন, কয় রস্বইকারে কি। এখন এই কিটা নেবেন যখন আপনি এই যে এই বাক্যটাকে যখন আপনি প্রশ্নবোধকে নিয়ে যাবেন, তখন এই বাক্যের মধ্যে একটা কি বসাবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখবেন বাক্যটা পজিটিভ কিনা। বাক্য যদি পজিটিভ হয়, প্রশ্নবোধকে যে বাক্য নেগেটিভ করবেন, কি নিয়ে আসবেন, বাক্য নেগেটিভ করবেন। আর বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে বাক্যটাকে পজিটিভ করবেন আর কি নিয়ে আসবেন। কেমন দেখেন, লক্ষ্য করেন, বলছে আমি যাব, তাহলে বলছে কি আমি কি যাব না, আমি কি যাব না, আমি কি যাব না। দেখেন এটাতে বলছে আমি যাব না, তাহলে বলবো কি আমি কি যাব, আমি কি যাব। দেখেন বাক্য নেগেটিভ, এ পাশে যে বাক্য পজিটিভ হয়, বাক্য পজিটিভ এ পাশে যে বাক্য নেগেটিভ হয়, এবং একটা কি যুক্ত হয়, কি কি একটা কি যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে একটা কি যুক্ত হচ্ছে। কথা বুঝেছেন? কি যুক্ত হচ্ছে। চেঞ্জ করবেন। হুম, ওকে ওকে। আচ্ছা, এবার দেখেন এই কি, এই কিটা হচ্ছে সর্বনাম, সর্বনাম এবং বিশেষণ, বিশেষণ। আর এই কিটা হচ্ছে অব্যয়, অব্যয়। দেখেন এই কি দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। আর এই কি দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সর্বনাম। যেমন দেখেন এই তুমি কি যাবে, এই কিটা খুব দ্রুত উচ্চারণ হবে, তুমি কি যাবে,
তখন উত্তর আসবে কি হা অথবা না। যেহেতু হা অথবা না আসে, এই হা না হচ্ছে অব্যয়, এই জন্য এই কিটাও হচ্ছে অব্যয়। এবার দেখেন বলছে তুমি কি খেয়েছো, কি খেয়েছো, তুমি কি খেয়েছো। যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছে চা খেয়েছি, চা। তাহলে এই চাটা কি, চাটা হচ্ছে নাউন, নাউন। তাহলে নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে কি, সে হচ্ছে সর্বনাম। তাহলে এই কিটা এই জায়গাতে সর্বনাম। আরেকটা বাক্য দেখেন আমি লিখছি কি, বলছে কি সুন্দর, বলছে কি, কি ভয়ঙ্কর মেরে বাবা, মেরে বাবা। তাহলে দেখেন এই যে কি ভয়ঙ্কর, এই যে মেয়েটা কেমন, এই মেয়েটা ভয়ঙ্কর, এই ভয়ঙ্করটা কেমন, বলছে কি ভয়ঙ্কর মানে অনেক ভয়ঙ্কর। এগুলো তো সবকে বিস্ময় সূচক বাক্যে এগুলো ব্যবহার হয়। তাহলে এই জায়গাতে কিটা কি, এই কিটা হচ্ছে কি এই জায়গাতে বিশেষণ, এই কিটা হচ্ছে এই জায়গাতে বিশেষণ, আর এই কিটা হচ্ছে এই জায়গাতে সর্বনাম, আর এই কিটা হচ্ছে এই জায়গাতে অব্যয়। অব্যয়, এই যে অব্যয়, দেখেন হা বা না দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে আশা করছি এটা এবার বুঝেছেন, একটু নোট করে ফেলেন। হ্যাঁ, কি দিয়ে সর্বনাম বোঝায় দ্রুত নোট করে ফেলেন। ভাইয়া কালকে কয় তারিখ, কালকে কয় তারিখ, কালকে তোমার ক্লাস আছে? ওকে। আমার না তো, রুবেল। ওকে, কমপ্লিট। এবার আসেন আমরা যেখানে ছিলাম ওইখানে একটু ফিরে যাই। তাহলে দেখেন আমি আপনাদেরকে বলেছি প্রশ্ন সূচকে আপনারা এই টাইপের কাজ করবেন। এরপরে 3 নম্বরটা দেখেন, বলছি কি অনুজ্ঞা বাক্য। অনুজ্ঞা বাক্যটা কি জানেন, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এগুলো এগুলো হচ্ছে অনুজ্ঞা বাক্য। যেমন আপনি বলছেন কি, বলছেন ভালো ছেলেদের সাথে মিশবা না, ভালো ছেলেদের সাথে মিশবে না, মিশবে না। তাহলে দেখেন এই এটা কি, এটা হচ্ছে উপদেশ বা নিষেধ। মনে রাখবেন নিষেধে এক ধরনের উপদেশ। ওকে, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, তাহলে দেশের মঙ্গল করবে, সৎ পথে থাকবে, অসৎ পথে যাবে না, রোদে ঘোরাঘুরি করবে না, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অনুজ্ঞা। বা ক্লাস থেকে বেরিয়ে যাও, আদেশ, বলছে আমার দরখাস্তটা পড়ুন, অনুরোধ। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে অনুজ্ঞা বাক্য। অনুজ্ঞা বাক্য এগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত, এটা নিয়ে আমার বলার কিছু নাই। এখন দেখেন এই অনুজ্ঞা থেকে বিবৃতিমূলক করতে হয়। এই বিবৃতিমূলক করার সময় কি করবেন জানেন, আপনি তো অনুজ্ঞাতে ডিরেক্ট আদেশ করবেন, ডিরেক্ট আদেশ করবেন, এই ক্লাস থেকে বেরিয়ে যাও। তাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও, তাহলে তোমার কি ক্লাস থেকে বেরিয়ে যাওয়া উচিত। দেখেন এখানে বলছে কি ভালো ছেলেদের সাথে মিশবে না, তাহলে কি বলবো, তাহলে ভালো ছেলেদের বিবৃতিমূলক করতে গেলে কি করবো, ভালো ছেলেদের সাথে মেশা উচিত নয়, উচিত নয়, উচিত নয়। লক্ষ্য করো, তাহলে আপনি এই ডিরেক্ট আদেশটাকে আপনি কি করবেন, ডিরেক্ট আদেশটাকে আপনি কি করবেন, যখন বিবৃতিমূলককে নিয়ে আসবেন তখন আপনি এখানে আর আদেশ করবেন না, আপনি ইনডিরেক্টলি বলবেন। কি বলবেন, উচিত, উচিত, নেগেটিভ হলে উচিত নয়, আর পজিটিভ হলে উচিত, দায়িত্ব, কর্তব্য, এইগুলো বলবেন আপনি। বলছি দেশের সেবা করবে, দেশের সেবা করবে, এই দেশের সেবাকে কি বলবেন আপনি, দেশের সেবা করা উচিত, দেশের সেবা করা উচিত। ভালো ছেলেদের সাথে মিশবে, তাহলে কি বলবো, ভালো ছেলেদের সাথে মিশা উচিত। সৎ পথে থাকবে, সৎ পথে থাকা উচিত, বা দায়িত্ব বা কর্তব্য। এইভাবে আপনি এই বাক্যগুলোকে বিবৃতিমূলকে ট্রান্সফার করবেন। হ্যাঁ,
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে এই বাক্যগুলোকে ট্রান্সফার করবেন। আচ্ছা, যাই হোক, ভালো ছেলে হোক আর খারাপ ছেলে হোক, যেটা হয় হোক। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন, লক্ষ্য করেন পরের যে বাক্যটা আমরা দেখছি, পরের যে বাক্যটা 4 নম্বর। 4 নম্বরটা কি আছে দেখেন, ইচ্ছা বা প্রার্থনা সূচক। ইচ্ছা বা প্রার্থনা সূচক। ইচ্ছা বা প্রার্থনা সূচকটা কি? ইচ্ছা বা প্রার্থনা সূচকটা হচ্ছে এরকম, দেখেন, কামনা, বাসনা, ইচ্ছা প্রকাশ পাবে। কামনা, বাসনা, ইচ্ছা এগুলো প্রকাশ পাবে। কেমন? বলছে আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, পাখি, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম। তারা বলছেন কি 2 নম্বরে বলছে যে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি যখন ডিরেক্ট বলবেন, ডিরেক্ট বললে সেটা হবে ইচ্ছা বা প্রার্থনা সূচক। বলছে তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, জীবী হও। তাহলে দেখেন এগুলো হচ্ছে ডিরেক্ট বলা, ডিরেক্ট, ডিরেক্ট বলা। যখন ডিরেক্ট বলা হয় তখন সেগুলো হয় কি ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক। আর যখন আপনি এই ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচককে বিবৃতিমূলক করবেন, বিবৃতিমূলক, তখন আপনি কি করবেন জানেন? আপনি জাস্ট একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে এরকম, আপনি এই জায়গাতে প্রার্থনা করছি, প্রার্থনা করছি, প্রার্থনা করছি, কামনা করছি, কামনা করছি, ইচ্ছা পোষণ করছি। হ্যাঁ, এই শব্দগুলো আপনি বসাবেন, ইচ্ছা পোষণ করছি, এই শব্দগুলো যদি বসান তাহলে সেগুলো বিবৃতিমূলক হয়ে যাবে। দেখেন বলছি কি, আমি যদি পাখি হতাম তাহলে আমি পাখি হওয়ার ইচ্ছা পোষণ করছি, আমি মহারাজের জয় হোক, মহারাজের জয় কামনা করছি। বলছি তুমি দীর্ঘজীবী হও, তোমার দীর্ঘ জীবন কামনা করছি, বা তোমার দীর্ঘ জীবন প্রার্থনা করছি। এইভাবে এই শব্দগুলোকে আপনার বিবৃতিমূলক, মানে এই বাক্যগুলোকে বিবৃতিমূলক বাক্যে নিয়ে যাবেন। ঠিক আছে? বাংলাদেশ জয়লাভ করুক, তাহলে বাংলাদেশের জয়লাভ কামনা করছি। হ্যাঁ, এরকম। কথা বুঝলেন কিনা বলেন? লিখেছেন? ওকে। তারপরে আসেন 5 নম্বরে কি বলছি। 5 নম্বরে হচ্ছে বিস্ময় সূচক। বিস্ময় সূচক, বিস্ময় সূচক কি বলছে? যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, প্রভাতের রূপ। তাহলে দেখেন এই যে মরি মরি, ছি ছি যেগুলো আছে, এগুলো হচ্ছে কি বিস্ময় সূচক বাক্য। এখন দেখেন এই বিস্ময় সূচক বাক্যে আপনাকে কি করতে হবে? বিবৃতি থেকে আবার বিস্ময় সূচক করতে হবে, বিবৃতি থেকে। তাহলে আপনি কি করবেন? বিবৃতি থেকে যখন করবেন তখন আপনি এই যে অনেক, খুব, হ্যাঁ, প্রচুর, এই যে যে শব্দগুলো আছে এদের পরিবর্তে আপনি কয় দীর্ঘিকারে কি বসাবেন? কয় দীর্ঘিকারে কি? দেখেন বলছি অনেক সুন্দর ছবি, অনেক সুন্দর ছবি। এটা দেখেন অনেক সুন্দর ছবি, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যকে আপনি যখন এই বিস্ময় সূচকে নিয়ে যাবেন তাহলে অনেককে আপনি তুলে দিয়ে কি করবেন? আপনি কি বসাবেন? তাহলে কি সুন্দর ছবি। দেখেন আপনি আশ্চর্য হচ্ছেন, কি কি সুন্দর ছবি। তাহলে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে বিবৃতি। তাহলে এইটা হচ্ছে বিবৃতিমূলক, কি সুন্দর ছবি। তাহলে দেখেন এই যে লক্ষ্য করেন এই অনেককে আপনি তুলে দিয়ে কি বসাইছেন। আবার যখন আপনি মানে বিস্ময় সূচক থেকে যখন আপনি বিবৃতিতে আসবেন তখন আপনি কি করবেন? এই কিটাকে তুলে দিবেন, তুলে দিয়ে অনেক বসাবেন। হ্যাঁ, অনেক সুন্দর ছবি। এইভাবে আপনারা এই শব্দগুলো মানে এইভাবে এই বাক্যগুলো ট্রান্সফার করবেন। শুধু আমরাই ক্যামেরাতে আসি এটা চাই না। ক্যামেরার অন্তরালে কত মানুষ যে নির্ঘম নিরলস পরিশ্রম করে যায়, তাদেরকেও আমরা সামনে নিয়ে আসতে চাই। প্লিজ আপনি কিছু বলুন।
এটা আমি সাব্বিরকে পাঠাবো। ওকে, হ্যাঁ বসান, কোনো সমস্যা নেই। খুব সুন্দর প্রভাতের রূপ হবে, খুব সুন্দর প্রভাতের রূপ, কোনো সমস্যা নেই, হবে। এবারে আসেন 6 নম্বর। 6 নম্বর হচ্ছে সংশয় সূচক। এই সংশয় সূচকটা কি জানেন? মানে আপনি এখানে সংশয় প্রকাশ করবেন, কেমন? মনে হয়, বোধ হয়, বোধ হয়, সম্ভবত, হ্যাঁ সম্ভবত, তারপরে এই টাইপের যে শব্দগুলো আছে, মনে হয়, বোধ হয়, সম্ভবত, বা হয়তো, হ্যাঁ, বা হতে পারে, হ্যাঁ বড় ভাই যখন বললেন হতে পারে, হ্যাঁ, এই টাইপের যে শব্দগুলো আছে এগুলোতে সংশয় প্রকাশ করে, ঠিক আছে? যেমন যেমন দেখেন, বলছে আমি যাব, যাব, তাহলে এটাকে কি করবেন? এটা ডিরেক্ট বলছে, মানে এটা বিবৃতি। এই বিবৃতিকে আমি আর আপনি সংশয় দিয়ে দেন, সংশয় করে দেন। সংশয় করলে হবে কি? আমি মনে হয় যাব, বোধ হয়, বোধ হয় যাব, আমি বোধ হয় যাব, বা আমি মনে হয় যাব, আমার যাওয়া হতে পারে, হ্যাঁ। তাহলে এইগুলো কি দেখেন, লক্ষ্য করেন, এগুলোতে সংশয় থাকে, মানে একেবারে ডিরেক্ট বলা হয় না। যাওয়া হইতেও পারে, না হইতে পারে, মানে 50-50, মানে 50-50 আর কি, 50-50, হ্যাঁ, হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে এইগুলোকে বলবো কি? এগুলোকে বলবো সংশয় সূচক। কথা বুঝেছে? এগুলো পরীক্ষায় তেমন খুব একটা আসে না। আচ্ছা, তাহলে এইগুলো একটু লিখে নেন, নয়তো একটা স্ক্রিনশট দিয়ে নেন। মুস্তাক স্যার 15 মিনিট খেয়ে দিয়েছেন, তো জরিমানা করা উচিত। আপনি ওনার থেকে জরিমানা নিতে পারেন না? ম্যাথ ঠিক আছে, ওকে, হ্যাঁ। এবারে আসেন 7 নম্বর, কার্যকারণার্থক। কারণার্থক, কার্যকারণার্থক হচ্ছে সহজ কথা, জটিল বাক্য। জটিল বাক্য মানে একজন আরেকজনের উপর নির্ভর করবে। আমি যদি যাই তবেই সে ঘুমাবে। দেখেন, একজনের যাওয়ার উপরে আরেকজনের ঘুমানো নির্ভর করছে, এটা হচ্ছে কার্যকারণার্থক। হ্যাঁ, বলছে তুমি যদি আসো, তুমি যদি আসো তবেই পড়া হবে। বলছি যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, নৃত্য করে। তাহলে দেখেন এগুলো হচ্ছে কি কার্যকারণাত্মক বাক্য, অর্থাৎ একটা বাক্য হবে, মানে একটা কাজ হবে আরেকটা কাজের উপর নির্ভর করে। তাহলে এগুলো হচ্ছে কার্যকারণাত্মক বাক্য, একটু লিখে নেন। তারপরে আমরা অর্থগতটা একটু দেখব, অর্থগতটা একটু দেখব। হুম, আপনি কি এই ভিডিওটা দেখেছেন? ওকে, আচ্ছা, এবার আসেন, হ্যাঁ এই বাক্যগুলো হবে কার্যকারণ সন্দেহদর্শক। ওকে, এবার আসেন গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে 3 প্রকার। গঠনগত দিক থেকে 3 প্রকার। একটা হচ্ছে কি সরল বাক্য, সরল বাক্য। 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, একবারে সিম্পলি বুঝবেন। 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। হ্যাঁ, যৌগিক বাক্য ব্যাপারটাকে আপনারা ইয়ে করবেন না, কঠিন করবেন, একটু সিম্পলি বুঝেন। সরল বাক্যে মনে রাখবেন একটা সমাপিকা, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া, মানে চেনার উপায়। জটিল বাক্যে থাকবে
মিনিমাম দুইটা সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্য থাকবে বাবা, কারেন্ট পিকআপ কাজ করতেছেন, এটা দেখেছেন? আমি তো অনেক কিছু মিস করছেন। আচ্ছা, লক্ষ্য করেন, এই তো আমরা আবার চলে আসছি। দেখেন, আমি বলেছি কি গঠনগত থেকে তিন প্রকার। তিন প্রকারে আপনি দেখবেন সরল বাক্য, সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, জটিল বাক্যে মিনিমাম দুইটা থাকবে, যৌগিক বাক্যে মিনিমাম দুইটা থাকবে। দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, দুইটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। হ্যাঁ, দুইটা, এটাতে দুইটা করে থাকবে, আর এটাতে থাকবে একটা। সমাপিকা ক্রিয়া দেখে আপনি বাক্য নির্ণয় করবেন, সমাপিকা ক্রিয়া দেখে বাক্য নির্ণয় করবেন। আচ্ছা দেখেন, আমি উদাহরণ দিচ্ছি, বলছি পুকুরে পদ্ম ফুল জন্মে। পুকুরে কি জন্মে? পদ্ম ফুল জন্মে, পুকুরে পদ্ম ফুল জন্মে। তারপরে দেখেন বলছি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব। লক্ষ্য করেন, বলছি পুকুরে পদ্ম ফুল জন্মে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব। আরেকটা বাক্য লিখি দেখেন, আমি সকালে হাঁটতে হাঁটতে বাজারে গিয়ে ফুল কিনে এনেছি। দেখেন, বাক্য যত বড়ই হোক না কেন, আপনার কাজ হলো ক্রিয়াপদ বের করা, ক্রিয়াপদ অর্থাৎ বাক্যের ভার্ব বের করা। দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে এই বাক্যের দিকে তাকান, পুকুরে পদ্ম ফুল জন্মে, এই বাক্যে একটাই ক্রিয়াপদ আছে। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব। দেখেন, এই বাক্যে কোনো ক্রিয়াপদ নাই, তার মানে কি ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হয়েছে? না, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হয়নি। এদিকে তো একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা হচ্ছে হন ক্রিয়াটা, উহ্য আছে, উহ্য একটাই আছে, সেটাই সমাপিকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব হন। ওকে, এবার লক্ষ্য করেন, এই 3 নম্বর বাক্য যেটা বলছি কি আমি সকালে হাঁটতে বাজারে গিয়ে ফুল কিনে এনেছি। দেখেন, সবগুলো ক্রিয়াপদ, দেখেন সবগুলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের মধ্যে দেখেন এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব। এখন কথা হলো, এই ভার্বগুলোর মধ্যে সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া মানে কি যে ক্রিয়া দিয়ে, সমাপিকা ক্রিয়া দিয়ে যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হবে, দিয়ে ভাব সম্পূর্ণ হবে, মানে কাজটা সম্পূর্ণ হবে। আপনি ওই ক্রিয়াপদের কাছে, ক্রিয়াপদের পরে গিয়ে আপনি থেমে যাবেন। দেখেন তো, আমি সকালে হাঁটতে করে আপনি থেমে গেছেন, দেখেন তো বাক্য শেষ হয়েছে, মানে বাক্য যেটা দিয়ে শেষ হবে সেটা সমাপিকা ক্রিয়া। দেখেন তো, আমি সকালে হাঁটতে বলে থেমে গেলেন, বাক্য কি শেষ হয়েছে? বাক্য শেষ হয়নি। দেখেন বলছে কি আমি বলছি বাজারে গিয়ে, এই যে গিয়ে ক্রিয়াপদের কাছে আপনি থেমে যান তো, গিয়ে ক্রিয়াপদের কাছে আপনি থেমে যান। দেখেন, এবার আপনি গিয়ে ক্রিয়াপদের কাছে থেমে যান। বলছি আমি সকালে হাঁটতে বাজারে গিয়ে, এখন আমি যাকে বলবো সে জিজ্ঞাসা করবে না তারপরে কি? দেখেন, এই জায়গাতে বাক্য ক্লোজ হয়নি। এবার আমি বলছি কি বাজারে গিয়ে ফুল কিনে, এবার এখানে থামলাম, ফুল কিনে এখানে থামলাম, বাক্য ক্লোজ হয়নি। তাহলে দেখেন, তাহলে বাক্য এখানেও যখন ক্লোজ হলো না, তাহলে এটাও সমাপিকা না। তারপরে আসেন, এই যে এই এনেসি যখন বলছে তখনই বাক্যটা শেষ হলো, অর্থাৎ এইটাই হচ্ছে সমাপিকা। তাহলে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা আছে? সমাপিকা ক্রিয়া একটা আছে।
তাহলে এটা কি বাক্য? এটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। এটা কি বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য। কথা কি বুঝেছেন আমার? কথা কি বুঝেছেন একটু বলবেন? কথা কি বুঝেছেন একটু বলবেন? বুঝলেন কিনা একটু বলবেন? ওকে, বুঝছেন? এবার আসেন, জটিল বাক্য আর যৌগিক বাক্যে বলছে কি দুইটা ক্রিয়াপদ থাকবে। দেখেন, একটা বাক্য লিখছি, যখন মেঘ গর্জন করে, গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। এবার আপনি এই বাক্যের দিকে তাকান, এই বাক্যের দিকে তাকিয়ে দেখেন তো কয়টা ক্রিয়াপদ আছে? এটাও ক্রিয়া, এটাও ক্রিয়া। দেখেন দুইটাই সমাপিকা ক্রিয়া, দুইটা ক্রিয়াই এখানে সমাপিকা। দেখেন দুইটা ক্রিয়াপদই এখানে সমাপিকা ক্রিয়া। এখন কথা হলো, দেখেন আমি বলছি এখানে দুইটা ক্রিয়াপদই সমাপিকা ক্রিয়া। এখন লক্ষ্য করেন, এই যে দুইটা ক্রিয়া সমাপিকা ক্রিয়া, আপনি প্রথম সমাপিকা ক্রিয়াতে আপনি থেমে যান। আপনি এই জায়গাতে এসে থামেন তো, থামেন তো, দেখেন তো বলছি কিছু না বলেছি। দেখেন তো বাক্য কি ক্লোজ হয়? সমাপিকা ক্রিয়া দুটো থাকবে। আপনি একটা সমাপিকা ক্রিয়ার যদি সামনে দাঁড়ান, মানে সমাপিকা ক্রিয়া মানে কি? ভাব সম্পূর্ণ করবে। কিন্তু দেখেন ক্রিয়া সমাপিকা, ক্রিয়াটা সমাপিকা কিন্তু কাজ করবে অসমাপিকার মতো, অসমাপিকার মতো। অর্থাৎ বাক্য ক্লোজ হবে না। বাক্য ক্লোজ হবে কোনটা দিয়ে? বাক্য ক্লোজ হবে দেখেন এই শেষের ক্রিয়াপদটা দিয়ে বাক্য ক্লোজ হচ্ছে। সুতরাং দুইটা সমাপিকা ক্রিয়া থাকলেও একটা অসমাপিকার মতো ভূমিকা রাখে। কোথায়? এই জটিল বাক্যে। জটিল বাক্যে একটা অস্বাভাবিকের মতো মানে ভূমিকা রাখে। দেখেন বলছে কি, যদি তুমি আসো, তুমি আসো তবে আমি যাব, তবে আমি যাব। এই বাক্যতে দেখেন আপনি সমাপিকা ক্রিয়া কয়টা পাবেন? দুইটা পাবেন। এটাও সমাপিকা, এটাও সমাপিকা। কিন্তু এই সমাপিকার পরে আপনি থেমে যান তো, দেখেন তো বাক্য ক্লোজ হয় কিনা। বাক্য ক্লোজ জীবনেও হবে না। এই যে বাক্য ক্লোজ যে না হওয়া, লক্ষ্য করেন, এই যে বাক্য যে ক্লোজ হচ্ছে না, এই জন্য এটা কি? এটা জটিল বাক্য। জটিল বাক্য, জটিল বাক্য। আপনি দেখেন, লক্ষ্য করেন, বলছি কি মেঘ গর্জন করে, মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। লক্ষ্য করেন, মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে। আপনি এদেরকে থেমে যান, দেখেন এই যে সমাপিকা ক্রিয়া, এই যে সমাপিকা ক্রিয়া। মেঘ গর্জন করে, আপনি এই জায়গাতে দাঁড়িয়ে যান, দেখেন একটা স্বাধীন বাক্য। মেঘ গর্জন করে, করতেই পারে, করুক। মেঘ গর্জন করে, ময়ূর নৃত্য করে, আমি বই পড়ি, তুমি মুভি দেখো। লক্ষ্য করেন, আমি বই পড়ি, আমি বই পড়ি, আমি বই পড়ি, তুমি মুভি দেখো, তুমি মুভি দেখো। লক্ষ্য করেন, মুভি দেখো। তাহলে এই বাক্যটাকে এবার দেখেন, দেখেন এই জায়গাতে আপনি দাঁড়িয়ে দেন, দুটো আলাদা আলাদা বাক্য হয়ে গেল, স্বাধীন বাক্য। অর্থাৎ এইটাই হচ্ছে যৌগিক বাক্য। এটাই কি বাক্য? যৌগিক বাক্য। এবার আপনি দেখেন, আমি বলছি যখন আমি বই পড়ি, যখন আমি বই পড়ি, আমি বই পড়ি তখন তুমি মুভি দেখো, মুভি দেখো। লক্ষ্য করেন, আমি যখন বই পড়ি তখন তুমি কি করো? মুভি দেখো। আমি যখন বই পড়ি তখন তুমি মুভি দেখো। দেখেন এই যে এই পড়ির পরে এবার দাঁড়িয়ে দেন, দেখেন বাক্য ক্লোজ হবে না।
যখন আমি বই পড়ি দেখেন বাক্য ক্লোজ হবে না, হবে না, হবে না, হবে না। অর্থাৎ এই জন্যই কি দেখেন সমাপিকা ক্রিয়া সেম ক্রিয়াটাই আছে, কিন্তু এই জায়গাতে বাক্য ক্লোজ হচ্ছে না। যখন বাক্য ক্লোজ হবে না তখন সেটা জটিল বাক্য। এই যে যেখানে আপনি বাক্য ক্লোজ করতে পারছেন না সেটাকে আপনি বলবেন আশ্রিত বাক্য। কি বাক্য? আশ্রিত বাক্য। আর এটাকে কি বলবেন? এটাকে বলবেন প্রধান খণ্ড বাক্য। কি বলবেন? প্রধান খণ্ড বাক্য। এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য আর এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। কথা বুঝেছেন আমার? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন? হ্যাঁ, প্রথম বাক্যটি আশ্রিত আছে দ্বিতীয় বাক্যটির উপরে। ধন্যবাদ, বুঝেছেন সবাই। তাহলে দেখেন আমি বলছি যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হবে? দুইটা স্বাধীন হয়ে যাবে, দুইটা স্বাধীন হয়ে যাবে, দুইটা স্বাধীন হয়ে যাবে, তখন সেটা হবে যৌগিক বাক্য। ওকে, এবার আসেন আমি বলছি কি ভালো ছেলেরা, ভালো ছেলেরা শিক্ষকের কথা শোনে, শিক্ষকের কথা শোনে। দেখেন তো এই বাক্যটা কি বাক্য? শুনে, শুনে। তাহলে এই বাক্যটার দিকে তাকান তো, জটিল বাক্য করার ক্ষেত্রে কি হয় ব্যাপারটা জানেন? মানে সরল বাক্যকে দেখেন, এটা একটা সরল বাক্য, এটা সরল বাক্য। এই সরল বাক্যকে জটিল বাক্য যখন আপনি করতে যাবেন বা যৌগিক বাক্য যখন আপনি করতে যাবেন তখন কি করবেন? তখন একটা কাজ করবেন, আপনি দেখবেন মানে ক্রিয়াপদ কয়টা আছে। যদি অসমাপিকা কোনো ক্রিয়া থাকে, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কেমন দেখেন লক্ষ্য করেন। বলছি মেঘ গর্জন করলে, গর্জন করলে ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। আচ্ছা দেখেন এই জায়গাতে একটু লক্ষ্য করেন তো, আপনাদেরকে আমি একটা বিষয় দেখালাম না? দেখেন আপনি যখন বাক্য ট্রান্সফার করবেন, একটা বাক্যকে যখন আরেকটা বাক্যে রূপান্তর করবেন, মনে রাখবেন সরল বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া হবে, জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যে মিনিমাম দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। অর্থাৎ একটাই রাখতে হবে। যদি এখন জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে, একটাকে আপনি অসমাপিকা করে দিবেন, একটাকে কি করবেন? অসমাপিকা করবেন। আবার যদি সরল বাক্যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকাকে সমাপিকাই রাখবেন, অসমাপিকাকে সমাপিকা করবেন। কেমনে দেখেন লক্ষ্য করেন। আমি বলছি কি এখানে একটু তাকান, দেখেন এই যে এই জায়গাতে এই বাক্যে দেখেন, এই যে এটাও ক্রিয়া এটাও ক্রিয়া, দুইটাই ক্রিয়া, তবে এটা হচ্ছে সমাপিকা আর এটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা। তাহলে আপনি কি করবেন? যখন জটিল করবেন তখন আপনি এইটাকেও সমাপিকা করবেন, এটা তো সমাপিকা আছেই। তাহলে দেখেন তো এই জায়গাতে কি নির্দেশ করছে? এই জায়গাতে সময় নির্দেশ করছে। সময় যখন নির্দেশ করবে তখন লিখবেন যখন, তখন। যখন মেঘ গর্জন করে, গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, তখন ময়ূর নৃত্য করে, নৃত্য করে। দেখেন নৃত্য করে। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমার জটিল। এবার যখন আপনি যৌগিক করবেন তখন আপনি জটিলের যে সিম্বলটা আছে এটাকে আপনি বাদ দিবেন। ওই জটিলের যে সিম্বলটা আছে এটাকে আপনি বাদ দিবেন, এটাকে আপনি কি করবেন? এই যে এটাকে আপনি বাদ দেবেন। তাহলে বাদ দেন, বাদ দিয়ে কি করবেন? মেঘ গর্জন করে, গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এবং ময়ূর নৃত্য করে। দুইটা যদি পজিটিভ বাক্য হয় তাহলে আপনি এবং দিবেন, এবং দিবেন। দুইটা যদি নেগেটিভ বাক্য হয় তাহলে কিন্তু দিবেন, বরং দিবেন, বরং, বরং, কিন্তু, বরং, অথবা। যেমন সে অনেক পড়েছে কিন্তু পাশ করতে পারেনি। সে অপমান করেছে বরং তবুও সে এসেছে। তাহলে এই বরং, কিন্তু, অথচ এগুলো কি একটা পজিটিভ আর একটা নেগেটিভ এই টাইপের বাক্যের ক্ষেত্রে বসে। কথা বুঝেছেন? ওকে, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের কি আছে? বাক্য আছে দুই ধরনের।
মানে কি বলবো, এই জায়গাতে একটা হচ্ছে একটা অসমাপিক ক্রিয়া আছে, একটা সমাপিক ক্রিয়া আছে। কিন্তু এবার আপনি এই বাক্যের দিকে তাকান, একটাই সমাপিকা ক্রিয়া, আর কোনো সমাপিকা ক্রিয়া নাই, অসমাপিকা ক্রিয়া আর নাই, মানে একটাই ক্রিয়া আছে। তখন আপনি কি করবেন জানেন? আপনি দেখবেন যে বাক্যের মধ্যে কোনো ব্যক্তি আছে কিনা, বাক্যের মধ্যে কোনো স্থান আছে কিনা, বাক্যের মধ্যে কোনো সময় আছে কিনা। যদি সময় থাকে যখন তখন করবেন, যদি স্থান থাকে যেখানে সেখানে করবেন, যদি ব্যক্তি থাকে যে সে করবেন। দেখেন এই জায়গাতে কি আছে? ব্যক্তি আছে। কি আছে? কি আছে? ব্যক্তি আছে, ব্যক্তি। তাহলে আপনি ব্যক্তিরে কি করবেন? যে সে বা যারা তারা। এখানে ভালো ছেলেরা বহু বচন, তাহলে আপনি কি করবেন? লিখেন যারা ভালো ছেলে, ভালো ছেলে, তারা শিক্ষকের কথা শোনে, তারা শিক্ষকের কথা শোনে, শিক্ষকের কথা শোনে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের কথা শোনে। ওকে, তবে দেখেন বলছেন এটাকে যখন আপনি জটিল করবেন, এই যারা তারা তুলে দেন, তুলে দিয়ে আপনি কি করেন? এটাকে একটা স্বাধীন করেন, ওইটাকেও স্বাধীন করেন। কিভাবে করবেন? তারা ভালো ছেলে, তারা ভালো ছেলে এবং তারা শিক্ষকের কথা শোনে। তাহলে তারা ডাবল দেওয়া না, শুধু লিখবো শিক্ষকের কথা শোনে এবং শিক্ষকের কথা শোনে। বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন? বুঝলেন কিনা বলেন, একটু বলবেন বুঝলেন কিনা। আমরা শেষ দিকে চলে আসছি, রাত 11টা বেজে গেছে, আমরা শেষ করব। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে। আচ্ছা, লিখেন সকালে পাখি ডাকে, পাখি ডাকে। এই বাক্যটাকে জটিল করবেন, জটিল, জটিল করবেন, জটিল, জটিল, জটিল বাক্য করবেন এটাকে। অভিযোগ করা হয়েছে। বাক্যটাকে জটিল করবেন। দ্রুত একটু জটিল করবেন। তাই তো বুঝে গেছেন আপনারা। যখন সকাল হয় তখন পাখি ডাকে, পাখি ডাকে। এই তো বুঝে গেছেন আপনারা। তাহলে এই যে সকাল, এই সকালকে আমরা সময় পাচ্ছি যখন তখন করে দেব। তাহলে এটাকে যদি আমরা যৌগিক করি তাহলে কি করব? তখন সকাল এবং পাখি ডাকে, তখন সকাল এবং পাখি ডাকে। ঠিক আছে, তখন সকাল এবং পাখি ডাকে, তাহলে জটিল হয়ে যাবে। ওকে, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি, শোনেন, আমাদের দিন শেষে সবাই কোনো না কোনো কর্ম করব, দিন শেষে, দিন শেষে কোনো না কোনো কর্ম করব। আচ্ছা, যাই হোক, দিন শেষে তো আমরা কোনো না কোনো কর্ম করব, কাজ করব। দেখেন একটা বিষয় বলি, হ্যাঁ একটা ব্যাপার বলি, দেখেন আমাদের সবার জীবনের লক্ষ্য হচ্ছে জীবিকা নির্বাহ করা, টাকা উপার্জন করা। দেখেন আমিও টাকা উপার্জন করছি, আপনারাও টাকা উপার্জন করার জন্য আমার থেকে শিখতেছেন। আমি উপার্জন করতেছি আপনাদের মাধ্যমে। কথা বুঝেন, আমি একেবারে সোজা কথা বলি।
আমার কাছে কোনো ওই লুকানো ছাপানো, হ্যাঁ, আপনার ওই যে ফটকাবাজি চাপাবাজি, এগুলো আমি বরাবর অপছন্দ করি। আপনারা হয়তো আমাকে চেনেন না বা জানেন না, তারা হয়তো বা আমার সম্পর্কে জানেন না। যারা আমার পুরনো স্টুডেন্ট আছে, আমি অ্যাডমিশন দীর্ঘদিন থেকে আমি অ্যাডমিশন করিয়েছি, 2017 সাল থেকে আমি অ্যাডমিশন পড়াই। আমি এটা আমার অনলাইন, এটাতে আমার প্রথম না, আমি অনলাইনে পড়াই 2020-21 সাল থেকে। যখন করোনা শুরু হয় সে সময় থেকে আমি অনলাইনে পড়াই। অনলাইনে আমি 3 বছরে প্রায় 30,000 স্টুডেন্ট পড়িয়েছি, 30,000 স্টুডেন্ট, পেইড ব্যাচে 30,000 স্টুডেন্ট পড়িয়েছি 3 বছরে। তো ব্যাপার হলো যে দেখেন, আমরা দিন শেষে কোনো না কোনো চাকরি পেয়েই যাব, পাবো না ব্যাপারটা এরকম না, পেয়েই যাব। মানে কোনো না কোনো একটা কর্ম হবে, হোক সরকারি না হোক বেসরকারি, না হোক আপনি কিছু না কিছু করবেন, করে জীবিকা নির্বাহ করবেন। তো দিন শেষে একটা ব্যাপার হলো, নৈতিক থাকাটাই সবচাইতে বড় গুণ। একজন মানুষের লক্ষ্য থাকা উচিত মানুষ হওয়া। হুম, মানুষ হওয়া, নীতিবান মানুষ হওয়া। একজন নীতিবান মানুষ একটা সমাজকে চেঞ্জ করতে পারে, একটা জাতিকে চেঞ্জ করতে পারে। কথা বুঝেছেন? পড়া দিয়ে কি হবে যদি আপনি আপনার নীতিকে চেঞ্জ করতে না পারেন, আপনি যদি মানুষ না হতে পারেন? দেখেন, মানুষ মানুষ হওয়াটা সহজ না। মানুষ হওয়াটা অনেক তপস্যার ফসল। যখন আপনাকে 10 জন মানুষ বলবে তখনই আপনি মানুষ হতে পারবেন, তার আগে না। কথা বুঝেছেন? এই জন্য আমাদের সবার জীবনের লক্ষ্য হওয়া উচিত মানুষ হওয়া। এখন যাই হোক, আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে পড়ার ব্যাপারটা লক্ষ্য করেন, পড়াশোনা যে টপিকটা তো বড়। দেখেন, টপিকটা বড়, আপনি পড়েছেন কম, এজন্য আপনার আয়ত্তে নাই। আপনি বেশি করে পড়বেন, আপনার আয়ত্তে থাকবে। আপনি প্রথমে একটু ভালো করে পড়বেন, প্রথম দিন প্রয়োজনে সেখানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়বেন ওই টপিকটা, বা 4 ঘন্টা 5 ঘন্টা পড়বেন। যখন আপনি 5 ঘন্টা পড়বেন, সেটা থেকে আপনি যখন নিজে একটা নোট করবেন, হ্যান্ড নোট তৈরি করবেন, তখন আপনার পড়াটা ছোট হয়ে যাবে। পড়াটা ছোট হয়ে যাবে। প্রথম দিন আপনার যদি 5 ঘন্টা লাগে, দ্বিতীয় দিন ওটা পড়তে 2 ঘন্টা লাগবে, তারপরের দিন 1 ঘন্টা লাগবে, তারপরের দিন আপনার 20 মিনিট সময় লাগবে, তারপরের দিন আপনি 10 মিনিটে শুধু চোখ বোলাবেন। এই জন্য আপনাকে বেশি করে চর্চা করতে হবে। চর্চার বিকল্প কিছু নাই। আপনি শর্টকাট দিয়ে কোনো কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে আপনি কাজ হয়ে যাবেন। এই জন্য আসলে শর্টকাট বা ওয়ে বলে কিছু নেই। আপনাকে বেশি বেশি করে চর্চা করতে হবে, পড়তে হবে। আর ব্যাকরণ চর্চার বাইরে অন্য কিছু না। আপনি আজকে সন্ধি পড়েছেন, 1 মাস আপনি পড়েন নাই, আপনি সব ভুলে যাবেন। আমি আপনাকে তাবিজ বানাই, আমি এটাকে ইয়ে করতে পারবো না, আপনাকে গেলাতে পারবো না আমি। হ্যাঁ, এটা গেলানোর জিনিস না, এটা চর্চার জিনিস। আমারও এই বিষয়গুলো আয়ত্তে নিয়ে আসতে বছর সময় লেগে গিয়েছিল। আমি যে আপনাদেরকে পড়াই বা অফলাইনে যে আমি পড়াই, আমি অভ্যস্ত হয়েছি কি, প্রথম যখন আমি ফার্স্ট যখন ক্লাস নিই, তখন আমার পা কাঁপছিল, আমি ভুলে যাচ্ছিলাম। আমি প্রথম যে লেকচারটা, আমি প্রথম অ্যাডমিশন যেটা আমি পড়াই, প্রথম যে আমার ক্লাস ছিল, সেই ক্লাসের জন্য আমি 2 দিন থেকে প্রিপারেশন নিয়েছি, শুধু ওইটাই পড়েছি, তবু আমি মনে রাখতে পারিনি। তো ব্যাপারটা হয়েছে, নতুন নতুন সব বিষয়গুলো আপনার কাছে কঠিন লাগবে। এই জন্য আপনাকে চর্চার বিকল্প কিছু নাই, চর্চা করতে হবে, সেটা নিয়ে পড়তে হবে। যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলি, রাত অনেক হয়ে গেছে, আমার একটা জায়গায় একটু নিমন্ত্রণ আছে আজকে রাতে। হ্যাঁ, রাতের দাওয়াত ছিল একটা, কিন্তু আসলে ক্লাসগুলো আমি বুঝতে পারি নাই। তো তারা আমার জন্য ওয়েট করছে, আমাকে যেতে হবে। তবু আপনাদের ক্লাসটা নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।